বিয়ের আগেই সমস্ত ব্যবসার দায়িত্ব দিয়ে দিল পরশুরামকে সত্যজিৎ। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো গৌরব ভিডিও কল করেছে নন্দিনীকে। গৌরব বলছে, নন্দিনী, আপনার সততা দেখে আমি মুগ্ধ। আমি আপনাকে বিয়ে করতে চাই, আমার কোনো আপত্তি নেই। হঠাৎ এমন প্রস্তাবে নন্দিনী কিছুটা অবাক হলো, শান্তভাবে পরিস্থিতি সামলে দেওয়ার চেষ্টা করে। এদিকে পেছন দিক থেকে তটিনী, আরাদা সবাই আছে, সবাই হাসছে প্রস্তাব শুনে। গৌরব তখন বলে, আচ্ছা আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? নন্দিনী বলে, হ্যাঁ করুন। গৌরব বলে, আপনি আমাকে বিয়ে করবেন? যা শুনে অবাক হয়ে যায় নন্দিনী, কিন্তু মনে মনে খুব খুশি হতে থাকে। কিন্তু ব্যাপারটা ধরছে গৌরবের শালিকারা, মানে তটিনী, প্রার্থনা, প্রাচী এবং আরাদা, সবাই তাকে ঘিরে ধরেছে। বলছে, জামাইবাবু একবার চলে আসুন তো, আজ থেকে আপনাকে আমাদের জামাইবাবু বলে ডাকবো। তটিনী তখন বলে, জামাইবাবু একবার আসুন, তাহলে বুঝবেন মজা কাকে বলে। আপনার কিন্তু ডজন ডজন শালি রয়েছে, বুঝতে পেরেছেন? সবাই মিলে মজা করতে থাকে গৌরবের সঙ্গে। চারিদিকে হাসির রোল পড়ে যায়, সবাই গৌরবকে নিয়ে ঠাট্টায় ব্যস্ত হয়ে পড়ে। তটিনী বলে, আজ তো শুধু শুরু, বিয়ের দিন সাধনাতলা উঠলে বুঝবেন আমাদের সঙ্গে পাল্লা দেওয়া কত কঠিন। আজকে তো শুধু প্রেমের প্রথম অধ্যায় শেষ হলো, তারপর রাতে বলা হবে আই লাভ ইউ, কিন্তু সাবধান, আমি কিন্তু দিদির পাশেই শুভ, সব কথা গোপনে কিন্তু শুনে নিব। এগুলো শুনে তটিনী লজ্জায় যেন লাল হয়ে যায়। নন্দিনী এবার বলে তটিনীকে, আচ্ছা ঠিক আছে, ফোনটা দে। ফোনটা নন্দিনী নিয়ে গৌরবকে বলে, ঠিক আছে আজকে তাহলে রাখি। এই বলে নন্দিনী ফোনটা রেখে দেয়, মনে মনে খুব খুশি হয়। তটিনী তখন বলে, দিদি ছেলেটাকে তোর কেমন লাগলো? নন্দিনী তখন বলে, বুঝতে পারছি না, তোর কেমন লাগছে? তটিনী বলে, খুব ভালো মানুষ, তোর সঙ্গে খুব ভালো মানাবে, খুব ভালো থাকবি তোরা, খুব সুখে থাকবি। এটা বলে নন্দিনীকে জড়িয়ে ধরে সবাই খুব খুশি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সত্যজিৎ মুখার্জি এবার তার জামাই পরশুরামকে খুব করে ধরেছে ব্যবসার দায়িত্ব নেওয়ার জন্য। বলছে, বাবা আমি আমার ব্যবসা তোমার নামে লিখে দিতে চাই। না করো না, আমার বয়স হয়েছে, আমি আর পারছি না, আমি আর কাউকে ঠকাতে চাই না। আমার যা সম্পত্তি আছে সব নন্দিনী আর তটিনী সমানভাবে ভাগ করে দিতে চাই। এই ব্যবসাটা আমি তোমার হাতে তুলে দিতে চাই। যা শুনে পরশুরাম অবাক হয়ে থাকে। সত্যজিৎ আবারও বলতে থাকে, আমি বিশ্বাস করি এই ব্যবসার দায়িত্ব তুমি নিতে পারবে, আর আমি জানো তো এত চাপ না নিতে পারছি না। তুমি যেন আমার জীবনে দেবদূতের মতো হয়ে এসেছো। আমি জানি একদিন আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, সেটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, আর সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। সব কাগজপত্র আমি রেডি করে ফেলেছি। নন্দিনীর বিয়ের আগে আমি চাই তুমি ব্যবসা কাগজপত্রতে সব সই করে দিবে, সব দায়িত্ব নিয়ে নিবে। পরশুরাম তখন বলে, দেখুন আমি একজন সাধারণ চাকরিজীবী, নিজের কাজ আমি স্বাধীনভাবে করি। আমি যেভাবে বড় হয়েছি সেই মন মানসিকতা নিয়ে অন্যের সম্পত্তি বা ব্যবসা দায়িত্ব আমার পক্ষে সহজ নয়। সত্যজিৎ বলে, তুমি যেমন স্বাধীনভাবে চাকরি করছো ঠিক তেমনভাবেই করবে, ঠিক তেমনিভাবে স্বাধীনভাবে ব্যবসাটাও করবে। আমি তোমার ওপর সম্পূর্ণ আস্থা রাখি। এরপর পরশুরামের শাশুড়ি মা অনুরোধ করতে থাকে, বলছে, উনি যখন এত অনুরোধ করছেন অন্তত একবার ভেবে দেখো। নন্দিনীর বিয়ে না হওয়া পর্যন্ত উনি দ্বিধায় ছিলেন, এখন মনে হচ্ছে সত্যি ভেঙে পড়বেন। এদিকে জিতেরও কোনো খবর নেই, এই অবস্থায় উনি কার ওপর ভরসা রাখবেন বলো? কিন্তু পরশুরাম তার নিজের সিদ্ধান্তে অটল থাকে, বলছে, আমি আমার শ্বশুরবাড়ির সম্পত্তি নিতে পারবো না। কেন বুঝতে পারছেন না? আপনাদের ব্যবসার দায়িত্ব নিতে পারবো না। আপনি চাইলে আপনার সম্পত্তি আপনার নাতি নাতির নামে লিখে দিতে পারেন, ব্যবসার দায়িত্ব অন্য কাউকে দিয়ে দিন। সত্যজিৎ বলে, দেখো এটা না আমার পক্ষে সম্ভব নয়, কারণ তটিনী ব্যবসা সম্পর্কে ওর কোনো আগ্রহ নেই, আর নন্দিনী ব্যবসা কিচ্ছু বোঝে না। তটিনী সবসময় ওর সন্তান আর ধর্ম নিয়ে ব্যস্ত, ও এসব কখনোই পারবে না। বাবা তাহলে বলো আমি কার উপর নির্ভর করব? আমি তোমার সাহায্য চাচ্ছি বাবা, আমি সবাইকে বলে দিব তুমি আমাকে সাহায্য করছো, করুণা করছো, আমি তোমাকে কোনো করুণা করছি না। এদিকে বাবার অসহায়ের কথা শুনে পরশুরামের মনটাও যেন আস্তে আস্তে নরম হয়ে আসছে। তখন বলে, ঠিক আছে বাবা, আমাকে একটু সময় দিন, আমি বিষয়টা একটু ভালো করে ভেবে দেখি। দীপালি বলে, সিদ্ধান্ত যাই নাও, তুমি তোমার শ্বশুরমশাইয়ের দিকটা একটু ভেবে দেখো। ঠিক আছে, আমরা বরং এখন বের হই, আমাদের একটু কেনাকাটা করতে হবে। পরশুরাম তখন বলে, কোথায় যাবেন কেনাকাটা করতে, আর কিসের জন্য কেনাকাটা করবেন? দীপালি বলে, বিয়ের কেনাকাটা করতে হবে তো। পরশুরাম বলে, আমি তো আছি, আমি তো বলেছি বিয়ের সমস্ত দায়িত্ব আমি নিব, তাহলে আপনারা কেন কেনাকাটা করবেন? সব কিছু আমি করে নিব, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। যা শুনে সত্যজিৎ এবং দীপালি অনেক খুশি হয়ে যায়, বলছে, ধন্যবাদ বাবা, তোমার মতো সন্তান পেয়ে তোমার মা বাবা সত্যি গর্বিত, এবং তোমার মতো জামাই পেয়ে আমরাও গর্বিত। ভালো থাকো বাবা। অনেক খুশি হয়ে যায় সত্যজিৎ এবং দীপালি। এদিকে আড়াল থেকে সমস্ত কিছু শুনেছে বলরাম।
বলরামও ব্যাপারটা নিয়ে ভাবছে। তখন পরশুরামের কাঁধে হাত দেয়। পরশুরাম বলে, বুঝতে পেরেছি এটা কার স্পর্শ, বল এখন আমি কি করব। বলরাম বলে, তুই রাজি হয়ে যা। যা শুনে অবাক হয়ে যায় পরশুরাম, বলছে কি বলছিস, আমি শুধু একটু সময় চেয়েছি। বলরাম বলে, না আমি তোকে চিনি, তোর মধ্যে কখনোই লোভ ছিল না। পরশুরাম বলে, আমি এই চাকরিতে এসেছিলাম সমাজকে অপরাধমুক্ত করার জন্য, শুধু টাকা রোজগারের জন্য নয়। টাকা উপার্জনের অনেক সহজ রাস্তা আছে, কিন্তু আমি সেই পথে হাঁটতে চাই না। আমি সাধারণ মানুষের মতোই বাঁচতে চাই। বলরাম বলে, আমি সবকিছু ভেবে নিয়েছি, তোর এই প্রস্তাবে রাজি হওয়া উচিত। পরশুরাম বলে, কেন? বলরাম বলে, চারিদিক তাকিয়ে দেখ, কারণ আমি মনে করছি একটা বিশাল চালপাতা হয়েছে। পরশুরাম কিছুই বুঝতে পারে না। বলরাম বলে, দেখ, হঠাৎ করে আশীর্বাদ, তারপর আইবুড়োবাদ, তারপর মেহেদি, তারপর বিয়ে, সবকিছু অস্বাভাবিক দ্রুতগতিতে হচ্ছে। এত তাড়াহুড়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। শুধু বিয়ে নয়, এই বাড়িতে একে একে আয়ুষ এসেছে, বিজিত এসেছে, কর্ণ চ্যাটার্জি এসেছে, সবাই যেন ইচ্ছে করে এক জায়গায় জড়ো হচ্ছে। পরশুরাম সব চুপচাপ শুনতে থাকে। বলরাম বলে, আমার মনে হচ্ছে অনেক পুরানো অপরাধ, অনেক গোপন কেস এই পরিবারের আড়ালে চাপা পড়ে যাবে। পরশুরাম বলে, তুই কি বলতে চাচ্ছিস? বলরাম বলে, এক ডিলে দুই পাখি মারা হচ্ছে। একজনকে ব্যবসার দায়িত্ব দিয়ে আটকে রাখা হচ্ছে, আরেকজনকে বিয়ের বন্ধনে বেঁধে ফেলা হচ্ছে। পরশুরাম বলে, তুই কি আমার শাশুড়িমাকে সন্দেহ করছিস? বলরাম বলে, না, উনি অনেক ইনোসেন্ট, আমি ওনাকে দোষ দিচ্ছি না, কিন্তু আমি জানি তোর মতো মানুষকে ফাঁদে ফেলতে হলে এভাবেই ফেলতে হয়। দেখ, আমি সংসার করিনি ঠিকই, কিন্তু অপরাধীকে চিনতে শিখেছি। তুই যদি সত্যি খেলায় নামিস, তাহলে তোর সামনে সব সত্যি একদিন আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। কিন্তু পরশুরাম চিন্তিত হয়ে পড়ে। বলরাম তাকে শেষবারের মতো বলে, ব্যবসার দায়িত্ব নে, দরকার হলে বিআরএস নিয়ে নে, কারণ এই খেলার ভিতরে না ঢুকলে তুই কখনোই সত্যিটা জানতে পারবি না। পরশুরাম বলে, তুই আমাকে চাকরি ছাড়তে বলছিস? বলরাম বলে, হ্যাঁ, কারণ তুই যদি বাইরে থাকিস তাহলে শুধু গল্প শুনবি, কিন্তু ভিতরে ঢুকলে আসল রহস্যের সূত্র তোর হাতে চলে আসবে। যা শুনে অনেকটাই অবাক হয়ে যায় পরশুরাম। সে বুঝতে পারে সামনে যা আসছে তা হয়তো শুধু একটি বিয়ে বা একটা ব্যবসার দায়িত্ব নয়, এর পিছনে বড় কোনো সত্য লুকিয়ে আছে। অন্যদিকে দেখা যায় কর্ণ চ্যাটার্জি ফোন করেছে নন্দিনীকে, তার বাড়িতে আইবুড়ো ভাত খাওয়াবে নন্দিনীকে। যা শুনে নন্দিনী পুরো অবাক হয়ে যায়, বলছে, কি, আপনাদের বাড়িতে আমি আইবুড়ো ভাত খাবো? তখন বলে, হ্যাঁ, অবশ্যই খাবে, কারণ আমি তোমার কাকাবাবু হই, আমরা একটা পরিবার, আমি তোমাকে নিমন্ত্রণ করতেই পারি। কিন্তু তটিনী অবাক হয়ে যায়, কি বলবে কিছুই বুঝতে পারে না। কর্ণ চ্যাটার্জি বলে, শোনো, আমি কিন্তু নিজে বাজারে গিয়েছি, তাজা সবজি, ভেটকি মাছ, ইলিশ মাছ সব কিছু এনেছি, অনেক বাজার করেছি, আর রান্না করেছে আমার বৌমা, তুমি কিন্তু অবশ্যই আসবে। তখন তটিনী ফোনটা নিয়ে নেয়। তখন তটিনী বলে, কি হয়েছে? কর্ণ চ্যাটার্জি বলে, তটিনী, তুমি অবশ্যই আসবে, কারণ আমি নন্দিনীর আইবুড়ো ভাতটা আমার বাড়িতেই করতে চাই। নন্দিনী রাজি হতে চায় না। তখন বলে, শোনো, একদম না করবে না, আজ থেকে আমাকে কাকাবাবু বলে ডাকবে, আমরা সবাই এক পরিবার। পিছনে যা হয়েছে সব ভুলে যাও, সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা এক পরিবার হয়ে যাব। তোমার স্বামীর মতো বাজারে গিয়েছি, তোমার স্বামী যা বাজার করে সেই বাজারগুলোই করেছি, আমি নিজের হাতেই করেছি, আর রান্না করেছে আমার বৌমা, অবশ্যই আসবে, না করবে না। তখন তটিনী পরশুরামের কাছে ফোনটা দিয়ে দেয়। পরশুরামকে জামাই বলে সম্বোধন করে, বলছে, হ্যাঁ জামাই, একদম না করবে না, আমাকে আজ থেকে কাকাবাবু বলে ডাকবে, অবশ্যই তুমি আমার বাড়িতে আসবে। নন্দিনী আইবুড়ো ভাত নয়, আমি তোমাকে স্পেশালি খাওয়াবো, বুঝতে পেরেছো? দ্বিধায় পড়ে যায় পরশুরাম। আরাধা ফোনটা নিয়ে নেয়, বলছে, বাবা আমাকে দিন। এরপর আরাধা জামাইবাবুকে রাজি করার জন্য অনেক চেষ্টা করে, বলছে, জামাইবাবু অবশ্যই আসবে, আমি নিজের হাতে রান্না করেছি। তখন কি বলবে পরশুরাম বুঝতে পারে না। তটিনী ফোনটা নিয়ে নেয়, তটিনীকে ম্যানেজ করে ফেলে আরাধা। তখন বলে, ঠিক আছে, আসবো। তখন আরেকটা সারপ্রাইজের কথা বলে আলাদা, বলছে, দিদি, একটা কিন্তু সারপ্রাইজ রয়েছে, নন্দিনীর হবু হাজবেন্ডও কিন্তু আসছে। যা শুনে তটিনী অনেক খুশি হয়ে যায়, বলছে, তাহলে তো অবশ্যই আসবো। এটা বলে ফোন রেখে দেয়। এদিকে পরশুরাম বলে, তোমরা যাও না, আমার যাওয়াটা ঠিক হবে না। তটিনী বলে, আমরা সবাই যাব। তাহলে আর না করবে না, প্লিজ, আমরা সবাই যাব। এরপর পরশুরাম তটিনী কথা আর ফেলতে পারে না। এরপর তটিনী প্রাচী, প্রার্থনা সবাইকে ডেকে বলে রেডি হতে। নন্দিনী আইবুড়ো ভাত হবে কর্ণ চ্যাটার্জির বাড়িতে নিমন্ত্রণ করেছে, যা শুনে সবাই খুশি হয়ে যায়। কিন্তু পরশুরামের কথাগুলো বারবার শুধু বাঁচতে থাকে। তার মনে হচ্ছে একটা বড় জাল পাতা হচ্ছে, আর সেই জাল থেকে বের হওয়ার একটাই উপায়, জালের ভেতরে ঢুকে সত্যিটা খুঁজে বের করতে হবে। সামনে হয়তো শুধু একটা পারিবারিক অনুষ্ঠান নয়, বরং এমন এক রহস্যের দরজা খুলতে চলেছে যা বহুদিন ধরে বন্ধ ছিল। তো টিউবার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।